হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নিয়ে, অর্থাৎ প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে প্রস্তাবনা কি তা নিয়ে প্রথমে আলোচনা করি। যে প্রস্তাবনা, ঠিক আছে, এই প্রস্তাবনা কি? ধরো একটা বই, আমার কাছে এই বইটি আছে। এই বইটি, এটা ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের লেখা। এই বইয়ের প্রথমেই একটা ভূমিকা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভূমিকা আছে। তাহলে এই যে ভূমিকাটা ঠিক এটার নেই, ভারতের যে সংবিধান রচনা করেছে সেই ভারতের সংবিধানের প্রথমে এই প্রস্তাবনা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই যে প্রস্তাবনা, এটা হচ্ছে একটা ভূমিকা ধরতে পারো ভারতের সংবিধানের। ভারতের যে সংবিধান রচনা করে গণপরিষদ, সেই গণপরিষদের যে সদস্যরা ছিল, তাদের যে দর্শন, তাদের যে ফিলোসফি, তাদের যে মূল ভাবনা, তা কিন্তু এই প্রস্তাবনায় ফুটে উঠেছে। এই প্রস্তাবনা হচ্ছে ভারতের সংবিধানের বলতে পারো ভিত্তি। এটার উপরে ভিত্তি করে কি হয়েছে, যে সংবিধান রচনা হয়েছে। যে সংবিধানের আর কি ভিত্তি বলতে পারো এই প্রস্তাবনাকে। তাহলে এই প্রস্তাবনা কে প্রথমে উত্থাপন করেন? দেখো, প্রথমে কি হয়, যে গণপরিষদের অধিবেশন বসে কিসের জন্য? যে সংবিধান রচনা করার জন্য। তাহলে সর্বপ্রথম 13ই ডিসেম্বর 1946, 13ই ডিসেম্বর 1946 সালে এই প্রস্তাবনা আসলে কিন্তু তখন অবজেক্টিভ রেজলিউশন আকারে জওহরলাল নেহেরু উত্থাপন করেন। অবজেক্টিভ রেজলিউশন, ঠিক আছে। এই অবজেক্টিভ রেজলিউশন 13ই ডিসেম্বর গণপরিষদের অধিবেশনে 1946 সালে কে উত্থাপন করেন? জওহরলাল নেহেরু। ঠিক আছে, তারপরে কি হয়, এই যে অবজেক্টিভ রেজলিউশনটা, এটা কি হয়, তারপরে 22শে জানুয়ারি 1947 সালে এটা কি হয়, যে গৃহীত হয়, সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়। ঠিক আছে, কিন্তু এটা কার্যকর কিন্তু হয় না এখনো। কার্যকর হয় কখন? যে 1950 সালের যখন সংবিধান কার্যকর হয়ে যায়, অর্থাৎ সংবিধান বলবৎ হয়ে যায় 26শে জানুয়ারি 1950-এর 26শে জানুয়ারি সংবিধান বলবৎ হয়ে যায়, কার্যকরী হয়ে যায়। তারপরে কিন্তু সংবিধান কার্যকর হওয়ার পরে এই প্রিয়াম্বেল অর্থাৎ এই প্রস্তাবনা কিন্তু কার্যকর করা হয়। প্রথমে এটা জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন আকারে উত্থাপন করে 1946 সালের 13ই ডিসেম্বর গণপরিষদের সভায়। তারপরে কি হয়, যে 22শে জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে সর্বসম্মতিতে এটা গৃহীত হয়। তারপরে সেটা সংবিধানে কি হয়, যে প্রস্তাবনা আকারে বা প্রিয়াম্বেল আকারে এটা যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এই যে প্রিয়াম্বেল, এই যে প্রস্তাবনা, সেটা একটু দেখা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে ভারতের যে সংবিধানের প্রথমেই যে প্রস্তাবনা আছে অর্থাৎ প্রিয়াম্বেলটা, সেটা আমি পড়ছি, তোমরা স্ক্রিনে দেখো। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ, ঠিক আছে, হ্যাভিং সোলেমনলি রিসলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন জাস্টিস, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and the integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. তাহলে এই যে কনস্টিটিউশনের প্রিয়াম্বেল বা প্রস্তাবনাটা, এটা তোমরা দেখতে পারলে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যেখানে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই যে তিনটি শব্দ, এটা কিন্তু 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি অর্থাৎ সংহতি, এই তিনটা যে ওয়ার্ড, এটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে প্রস্তাবনায় যুক্ত হয়। ঠিক আছে, তোমরা ইংরেজিতে প্রিয়াম্বেল বা প্রস্তাবনাটা দেখলে, এবার বাংলাতে দেখে নাও। যে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ
গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার ও চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। এটা হয়ে গেল ভারতের সংবিধানের যে প্রিয়াম্বেল বা বলতে পারো প্রস্তাবনা। এটা তোমরা যে কোনো বইয়ের প্রথমেও এটা দেখতে পারবে যে ভারতের সংবিধানের প্রস্তাবনা কি। আর তোমরা একটু আগে দেখলে যে ইংরেজিতে সংবিধানের প্রস্তাবনাটি কীরকম। তাহলে এখানের মধ্যে 3টি ওয়ার্ড দেখো, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর এখানের মধ্যে সংহতি। এই যে 3টা ওয়ার্ড দেখলে, এই 3টি শব্দ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই যে 3টি ওয়ার্ড, এই 3টি ওয়ার্ড মনে রাখবে যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 3টি শব্দ কিন্তু যোগ করা হয় এই প্রস্তাবনাতে। ঠিক আছে, তাহলে কোন সংবিধান সংশোধনী? 42তম সংবিধান সংশোধনী মনে রাখবে। আর কত সালে? 1976 সালে। তাহলে 1976 সালের 42তম সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনী। তাহলে এই সংশোধনী দ্বারা কি হয় যে এই 3টি ওয়ার্ড মনে রাখবে যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি, অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই 3টা ওয়ার্ড কিন্তু যোগ করা হয়। বোঝা গেল? আর এই যে ভারতের যে পুরো সংবিধান, এই সংবিধানটা কিন্তু তোমরা জানো এটা হচ্ছে লিখিত সংবিধান। ঠিক আছে, লিখিত মানে কেউ একজন এটা হাতে লিখেছে, কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড রিটেন। ঠিক আছে, একজন ব্যক্তি সেটা লিখেছে। সেই ব্যক্তিটাকে মনে রাখবে, সেই ব্যক্তির নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এই নামটা মনে রাখবে যে ভারতের যে সংবিধান, এটি সম্পূর্ণ কিন্তু একজন ব্যক্তি লিখেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, তিনি কিন্তু একজন ক্যালিগ্রাফার। ঠিক আছে, এটা ভারতের যে সংবিধান লিখেছে এটা কিন্তু ইটালিক স্টাইলে লিখেছে, ফ্লুয়েন্ট ইটালিক স্টাইলে লেখাটা। আর যে ভারতের সংবিধানের যে ডেকোরেশন, ভারতের সংবিধান যে ডেকোরেট, অনেক ছবি আছে, সেই ছবিগুলি এঁকেছে যে, অর্থাৎ সেই যে ডেকোরেট করছে ভারতের সংবিধান বইটি, যে ডেকোরেট করা হয়েছে, সেই 2জন শান্তিনিকেতনের ব্যক্তি, সেটা হচ্ছে বেওহর রাম মনোহর সিনহা, আরেকজন হচ্ছে নন্দলাল বোস। এই 2জন ব্যক্তি মিলে ভারতের সংবিধান ডেকোরেট করেছে। লিখেছেন হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, কিন্তু ডেকোরেট করেছে হচ্ছে বেওহর রাম মনোহর সিনহা আর নন্দলাল বোস, এই 2জন মিলে। তাহলে এই নামটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। আর এবার আসি একটু মানেতে, যে আমরা ভারতের জনগণ, ঠিক আছে, ভারতকে একটা সার্বভৌম, এখানে সার্বভৌম কথার অর্থ কি? ঠিক আছে, এখানে সার্বভৌম কথার অর্থ হচ্ছে যে ভারতকে সার্বভৌম, অর্থাৎ ভারত আমাদের দেশ, এই দেশটা কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে বা বাহ্যিক দিক থেকে কারোর অধীনে থাকবে না, অর্থাৎ ফ্রিলি স্বাধীন কান্ট্রি, অর্থাৎ স্বাধীন দেশ থাকবে, যে অন্য কারোর নিয়ন্ত্রণে কিন্তু আমাদের দেশ থাকবে না। ঠিক আছে, ধরো একটা কোনো জায়গার রাজা, সেই রাজাকে যদি কোনো ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেই কিন্তু রাজার সার্বভৌমত্ব থাকলো না। কোনো একটা জায়গায় রাজা শাসন করছে, তিনি কারো প্রতি কিন্তু আনুগত্য প্রদর্শন করবে না, তিনি সর্বে সর্বা। ঠিক আছে, তার কথা, সে যেটাই বলবে সেটাই কাজ হবে, অর্থাৎ তার অধীনে সকলে থাকবে, রাজা কিন্তু অন্যের অধীনে থাকবে না। ঠিক সেরকমই ভারত একটা দেশ, সেই দেশ কিন্তু বাহ্যিক দিক থেকে বা অভ্যন্তরীণ দিক থেকে কারো দ্বারা নিয়ন্ত্রিত হবে না। দেশটি কি থাকবে? সার্বিক শক্তিশালী থাকবে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে নিয়ন্ত্রণ মুক্ত, সেটাই হচ্ছে সার্বভৌম। তাহলে ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক। এই সমাজতান্ত্রিক কথার অর্থ কি? যে আমাদের দেশের যে ক্ষমতা, তারপরে যে সম্পত্তি, তা কিন্তু কোনো একটা শ্রেণীর হাতে থাকবে না। তারপরে হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ অর্থাৎ
যে ভারতে কিন্তু সকল ধর্মের মানুষ বসবাস করে, অর্থাৎ রাষ্ট্র এখানে কিন্তু কোনো একটি বিশেষ ধর্মকে গুরুত্ব দেবে না। ঠিক আছে, ভারতের কাছে সকল ধর্মের মানুষই কিন্তু সমান। ভারত এর জন্য ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র। তারপরে আসছি হচ্ছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক কথার অর্থ হচ্ছে যে ভারতের যে মন্ত্রীরা অর্থাৎ আইনসভায় যারা নির্বাচিত হয়, যেমন রাজ্যের আইনসভার নাম বিধানসভা আর কেন্দ্রের যে আইনসভা তার নাম পার্লামেন্ট, তাহলে সেখানে যে যারা প্রতিনিধি যাবে, জনগণের প্রতিনিধি, তারা কিন্তু নির্বাচিত হয়ে যাবে। তাহলে এই যে নির্বাচিত হবে ভারতের জনগণের প্রতিনিধিরা, সেটাই হচ্ছে গণতান্ত্রিক। তারপরে হচ্ছে সাধারণতন্ত্র। সাধারণতন্ত্রের কথার অর্থ হচ্ছে ভারতের যে হেড অর্থাৎ ভারতের যে প্রধান, ভারত রাষ্ট্রের যে প্রধান অর্থাৎ ভারত রাষ্ট্রের প্রধান হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি কিন্তু আর কি বংশানুক্রমিক হবে না, নির্বাচিত হতে হবে। তাহলে সেটাই হচ্ছে সাধারণতন্ত্র, অর্থাৎ ভারতের যে প্রধান তিনি নির্বাচিত হবেন না, বলতে নির্বাচিত হবেন, বংশানুক্রমিক হবেন না। কিন্তু ভারতের রাষ্ট্রপতি কি হন, যে পরোক্ষভাবে নির্বাচিত হন। এর জন্য সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে, আর ভারতের যে সকল নাগরিক তারা যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার পায়, সামাজিক দিক থেকে ন্যায় বিচার পায়, অর্থনৈতিক দিক থেকেও ন্যায় বিচার পায় এবং রাজনৈতিক দিক থেকেও ন্যায় বিচার পায়, অর্থাৎ জাস্টিস অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। তারপরে চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মানে যে যার বিশ্বাস আর কি, যে যার ধর্ম পালন করতে পারবে ফ্রিলি, কোনো বাধা দেওয়া যাবে না। সামাজিক প্রতিষ্ঠা অর্জন, সুযোগের সমতা প্রতিষ্ঠা, অর্থাৎ সবাইকে সুযোগ দিতে হবে, সুযোগ সুবিধা সমান থাকতে হবে। তারপরে তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা, জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদ আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্রিয়াম্বেল বা প্রস্তাবনা কিছু। এই শব্দগুলোর মানে একটু বলে দিলাম, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো যে ইজ প্রিয়াম্বেল অ্যাজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ এই যে প্রস্তাবনা, প্রিয়াম্বেল অর্থাৎ এখানে প্রস্তাবনা, এই প্রস্তাবনা কি এই সংবিধানের একটা অংশ? তাহলে দেখো বেরুবারি একটা মামলা হয়, ঠিক আছে, বেরুবারি মামলা যেটা 1960 সালে হয়। এই বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট বলে যে এই প্রস্তাবনা নাকি সংবিধানের একটা অংশ না। ঠিক আছে, হ্যাঁ, এই প্রস্তাবনার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট কোনো রায় দিতে পারে, কোনো সংবিধানের কোনো ব্যাখ্যা করতে পারে, কিন্তু এই যে প্রস্তাবনা সেটা কিন্তু সংবিধানের কোনো অংশ নয়। ঠিক আছে, তারপরে কি হয় যে এই কেশবানন্দ ভারতী মামলা হয় 1973 সালের কেশবানন্দ ভারতী মামলা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মামলা হয়। এই মামলায় বলা হয় যে সুপ্রিম কোর্ট বলে যে হ্যাঁ, এই যে প্রিয়াম্বেল অর্থাৎ এই প্রস্তাবনাটা, এটা কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের একটা অংশ। তাহলে এখন যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে এই প্রিয়াম্বেল বা প্রস্তাবনা এটা কি সংবিধানের একটি অংশ, তাহলে উত্তর হবে হ্যাঁ, এটা একটা সংবিধানের অংশ। এই যে প্রিয়াম্বেল, এই প্রিয়াম্বেল হচ্ছে অ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলে যে 368 নম্বর ধারা অনুযায়ী কি করা হয়, যে সংবিধান সংশোধন করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে সংবিধান সংশোধন, সংবিধানে কোনোখানে যদি সংশোধন করতে হয় সেটা সংবিধানের মধ্যে কোন ধারা অনুযায়ী করা হয়, তাহলে মনে রাখবে যে 368 নং ধারা অনুসারে, অর্থাৎ আর্টিকেল নম্বর 368, এই অনুযায়ী কি করা হয়, সংবিধান সংশোধন করা হয়। কি করা হয়, সংবিধান সংশোধন করা হয়। ঠিক আছে, মনে রাখবে যে কত নং ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়, সেটা সংবিধানের যে কোনো অংশ সংশোধন করুক না কেন, এই 368 নং ধারা অনুসারেই কিন্তু সংবিধান সংশোধিত হয়। এই কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলে যে এই 368 নং ধারা অনুযায়ী যেমন সংবিধান সংশোধন করা যায়, ঠিক তেমনি প্রস্তাবনাকেও কিন্তু সংশোধন করা যাবে। বোঝা গেল? তারপরে কি হয় যে সুপ্রিম কোর্ট তো 1973 সালে এই রায় দিয়ে দেয়। তারপরে 1976 সালে কি হয়, যে একটু আগেই বললাম 42তম সংবিধান সংশোধনী দ্বারা কি হয়, যে 3টি ওয়ার্ড যুক্ত হয়,
অর্থাৎ সংশোধিত হয়। প্রথমে 1973 সালে কেশবনন্দী ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলে যে না, 368 নং ধারা অনুযায়ী যেমন সংবিধান সংশোধন করা যায়, ঠিক তেমনই এই 368 নং ধারা অনুযায়ী প্রস্তাবনাও কিন্তু কি করা যাবে, সংশোধন করা যাবে। তারপরে 1973 সালে ঘোষণা করা, এই রায় দেওয়ার পরে 1976 সালে কি হয়, যে এই প্রস্তাবনা একটা সংশোধন করা হয়। সেটা কি সংশোধন, যে 42তম সংবিধানী সংশোধন করা হয়। তার দ্বারা কি করা হয়, যে সমাজতান্ত্রিক, একটু আগেই বলছি যে তিনটা কি কি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি, এই তিনটি ওয়ার্ড কি করা হয়, সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, আর সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি, এই তিনটি ওয়ার্ড এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা, সংবিধান সংশোধনী দ্বারা কি করা হয়, যুক্ত করা হয় তিনটি ওয়ার্ড। তাহলে এই ছিল ভারতের যে এই প্রস্তাবনা তার সম্পর্কে আজকের ক্লাস। আশা করি তোমরা এই প্রস্তাবনা থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। বুঝা গেল? তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।